প্রতিবাদের দিকে যারা আঙুল দেখাচ্ছে তারা প্রতিবাদের সবচেয়ে বড় শত্রু। ওনার দুর্গার হাতে কখনো অস্ত্র থাকে না, এই বছর প্রথম ওনার দুর্গার হাতে উনি অস্ত্র তুলে দিচ্ছেন। যদি তিলোত্তমা মহিলা না হয়ে পুরুষ হতো ওকে টাকা হলেও মরতে হতো। আজ আমাদের গন্তব্যস্থল ছিল বেহালার দিকে, কিন্তু হঠাৎই গড়িয়াহাটের ওপর দিয়ে যেতে যেতে দেখতে পেলাম অভিনেত্রী দেবলীনা দত্ত গড়িয়াহাটেই আছেন এবং তাকে একটু ফলোই করলাম রীতিমতো, এবং সেই ফলো করতে করতেই আমরা পৌঁছে গেছি গড়িয়াহাটেই। তো সরি তোমাদের একটু ইন্টারাপ্ট করছি, দেবলীনাদি ক্যামেরা আছে তাও এইভাবেই আসা। সেটা হলো, আমরা জানি যে তুমি অনেকটা বেশি সমাজ সচেতন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ভরা দুপুরে গড়িয়াহাট, এটা কি মানে আমরা সবাই যেটুকুনি জানতে পারছি যে এবছরের নাকি বাজারের অবস্থা খুব খারাপ, সেটাই একটু দেখতে, কারণ মানে সবার ব্যাপারেই তুমি যথেষ্ট বেশি কনসার্ন। আমি এসেছি, আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম এবং এই পথ দিয়ে গেলেই আমার রাইয়ের কথা একবার মনেই হয়, কারণ রাই আমার পরিবার, ও আমার বোন। তো রাইকে ফোন করলাম, বললাম তুই কি আছিস শ্যামলীতে? ও বললো হ্যাঁ আছি। তাই আমি এলাম জানার জন্য, এবং জিজ্ঞেস করার আগেই আমি দেখতে পাচ্ছি যে গত বছর, তার আগের বছর, মানে প্রত্যেক বছরই পুজোর আগে এই সময় আমি আসি শ্যামলীতে, তখন নিজে শাড়ি পরে সেজে গুজে আসি এবং শাড়ি দেখা হয় ইত্যাদি প্রভৃতি হয়, ভিড়ও থাকে। আজকে ভিড় কই? আজকে ভিড় নেই। মানে মানুষ মুমূর্ষু, আমার বাড়ির মানুষ শুধু নয়, মানে আমার যেরকম পুজোতে এবছর কোনো শপিং নেই, আমার পরিবারের কারোর কোনো মানসিকতাই নেই আর কি, উপহার দেওয়া নেওয়া কোনো কিছু সেরকম, তো আরও অনেক পরিবার এরকম, মানে হাজার হাজার পরিবার এরকম। তাহলে কি অবস্থা যাদের পুজোর সময় ব্যবসাটা, এবারে এটা এর সঙ্গে এটা বলে রাখাও ভালো যে আমাদের শিল্পীদের জন্য পুজোটা একটা উপার্জনের মাসই বটে। মানে আমাদের অ্যাপিয়ারেন্স, আমাদের খুঁটি পুজো, আমাদের ওপেনিং, আমাদের ব্র্যান্ডিং, জাজমেন্ট, তো অনেকেই যারা আমরা খুব প্রতিবাদ মুখর সক্রিয়ভাবে রয়েছি, দেখছি কমেন্টে লিখছেন যে প্রতিবাদ তো খুব করছেন, কিন্তু গতকালই দেখছিলাম ফিতে কাটার বেলা তো মোটা টাকা নিয়ে করবেন। বলছি আপনারা নিশ্চিত তো যে আমি মোটা টাকা নিয়ে ফিতেটা কাটছি? এবার আপনারা নিশ্চিত তো? জেনে বলছেন তো কথাটা? আমি একটা কাজও করছি না এবার পুজোতে, মানে এটা নয় যারা কাজ করছে আমি তাদের নিন্দে করছি, সবাইকার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, একদমই করতে পারে। আমি কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছি না, আমি মানসিকভাবে এবারের পুজোতে যে আমরা অতিরিক্ত উপার্জনটা করি সেটা আমি মানসিকভাবে নিজের মনকে বোঝাতে পারছি না, আমার মাও পারছেন না, আমার বন্ধু বান্ধবরাও পারছেন না, তো সেই কারণে করছি না। কিন্তু আমরা যেরকম উৎসবে ঢাকিদের, মানে আমাদের প্রতিবাদ উৎসব যেটাকে আমরা বলছি, প্রতিবাদের উৎসব চলছে, সেখানে ঢাকিদেরকেও ডাকছি, এরকম পরিকল্পনা আছে। যেহেতু ঢাক, কাঁসর, ঘণ্টা সবই বাজছে শাঁখ প্রতিবাদে, তাদেরকে অর্থের বিনিময়েই আমরা ডাকছি, তাদের প্রতিবাদ থেকেও উপার্জন হোক, এটা আমরা চাইছি। আমার অত্যন্ত প্রিয় শিল্পী সনাতন দিন্দা মহাশয়, উনি যেরকম দুর্গা মূর্তি বানাচ্ছেন, কিন্তু ওনার দুর্গার হাতে কখনো অস্ত্র থাকে না, এই বছর প্রথম ওনার দুর্গার হাতে উনি অস্ত্র তুলে দিচ্ছেন, তার মানে ওনার প্রতিবাদটা ওইভাবেই। তো আমার না একটা বক্তব্য আছে, যারা জানেন না প্রতিবাদের কি কি ভাষা হয়, তাই তারা বলছেন বাবা প্রতিবাদের নামে পেইন্টিং হচ্ছে, প্রতিবাদের নামে গান হচ্ছে, নাচ হচ্ছে, অমুক হচ্ছে, নাটক হচ্ছে। আপনারা জানেনই না, একটু প্রতিবাদের ইতিহাস পড়ে দেখুন, গোটা বিশ্বের রেভলিউশন যখন যখন হয়েছে ইতিহাস পড়ে একটু দেখুন, নাচ করে প্রতিবাদ করা, গান করে প্রতিবাদ করা, পেইন্টিং করে প্রতিবাদ করা, সংস্কৃতি মুখর প্রতিবাদ, প্রত্যেকটার একটা একটা আলাদা নাম আছে। এগুলো সব যখনই একটা বড় সড়ক একটা প্রতিবাদ একটা বড় আকার ধারণ করে, তখনই সব কটা তার মধ্যে ঢুকে পড়ে আর কি। যে কারণে দুর্গা মূর্তির হাতে প্রতিমা, হাতে অস্ত্র, সেটার কারণ হচ্ছে সেটা প্রতিবাদ একটা। তো সেইগুলোর দিকে যারা আঙুল দেখাচ্ছেন তারা একটু শিক্ষিত হন, এইটুকুই আমি বলবো। অশিক্ষার ভিত্তিতে নানা রকম কথা বলবেন না। আমি রাইয়ের খোঁজ নিতে এসেছিলাম যে কীরকম কী অবস্থা, তো সেটাই বলছে যে খুবই মুমূর্ষু অবস্থা, ফাঁকা দোকান, ফাঁকা, এবং কীরকম একটা আবহাওয়াটাই তো তৈরি হয়নি এবার পুজোর। কিন্তু ওরা মানে শ্যামলী এবং তার কারিগরেরা ওদের মতো করে প্রতিবাদ করার চেষ্টা করছে, কারণ আমি এই প্রথমবার দেখছি এইটা, এরকম শাড়ি আমি পুজোর আগে শ্যামলীতে কখনো দেখিনি,
যেখানে লেখা আছে আসছে বছর আবার হবে, এবং দুর্গা মা পেছন ফিরে আছেন, পুজো শুরুই হয়নি এখনো, তার আগেই মা মুখ ঘুরিয়ে নিয়েছেন এবং লেখা আছে আসছে বছর আবার হবে। অর্থাৎ যেভাবে পুজোটা প্রতি বছর হয়, উৎসব উদ্দাম আনন্দ, সেইভাবে আবার আসছে বছর হবে, কেননা আমরা আশা করে নিচ্ছি যে তার আগে আমরা জাস্টিস পেয়ে যাব। এবং মা মুখ ঘুরিয়ে নিয়েছেন, কেননা এই অন্যায় অবিচার মা দেখতে চানই না। আমার যেটা ধারণা, এবারে দুর্গা মা আসছেন, মাও প্রতিবাদ মুখর হয়ে আসছেন, এবং আমাদের প্রত্যেকের প্রার্থনা মায়ের কাছে যে উনি এসে যেন স্পিড আপ করে দেন এইটাকে। তো এইটা আমার বক্তব্য হচ্ছে, এটা কিন্তু এক ধরনের প্রতিবাদ, এটা বুঝতে হবে যে এটাও এক ধরনের প্রতিবাদ। মিডিয়াম প্রতিবাদের যা খুশি হতে পারে। এই যে তুমি এতক্ষণ ধরে প্রতিবাদের কথা বললে, যারা প্রতিবাদী মুখ হিসেবে তোমরা উঠে এসেছো, তাদের ভেতর থেকেও আবার অনেকের ব্যাপারে শোনা যাচ্ছে এরা সুবিধাবাদী, এরা এইভাবে কাজ করেছে। এটা নিয়ে তুমি কি বলবে? মানে সেক্ষেত্রে তো এই প্রতিবাদী মুখ হিসেবে যাদেরকে মানুষ চিনলো, তাদের মধ্যেও যদি এই ক্ল্যাশটা দেখা যায়, এটা মানে এই ভাবমূর্তিটা কি যাবে বলে একটু খোঁজ নিয়ে দেখতে হবে। যারা এগুলো বলছে, একটু যদি খুবই সময় নষ্ট, প্রতিবাদের দিকে যারা আঙুল দেখাচ্ছে তারা প্রতিবাদের সবচেয়ে বড় শত্রু। আপনি নিজে কি করছেন? কিছু করছেন কি? যদি করেন তাহলে সেইটার দিকে মন দিন। আরেকজনের দিকে আঙুল দেখানোতে যারা ব্যস্ত, তারা এই প্রতিবাদের সবচেয়ে বড় গুরুতর শত্রু। তাদেরকে ইগনোর করাটা হচ্ছে আমাদের প্রথম কাজ। কিন্তু যদি আপনারা মনে করেন একটু সময় নষ্ট করবেন, তাহলে একটু ক্লিক করে দেখবেন তাদের প্রোফাইলগুলোতে এক ধরনের একই গোত্রের মানুষ এই প্রতিবাদ মুখর মানুষগুলোর দিকে আঙুলটা দেখাচ্ছে। তার কারণ হচ্ছে, কোনোভাবে যদি প্রতিবাদের স্পিরিটটাকে একটু ডাউন করে দেওয়া যায়, কোনোভাবে যদি নানান রকমভাবে প্রতিবাদটাকে আটকে দেওয়ার এবং বন্ধ করার চেষ্টা, তার মধ্যে এটাও একটা মেলাইন করা প্রতিবাদ মুখর মানুষদের। বোঝাতে যেটা পারছি না সেটা হচ্ছে, যারা প্রতিবাদ মুখর, তার মধ্যে আমার মাও একজন 75 বছরের মা। তিনিও গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে, রাতে 2টো অবধি ছিলেন, বাড়িতে সারাক্ষণ নিউজ দেখছেন, কাঁদছেন, জিজ্ঞেস করছেন মাম কবে জাস্টিস হবে? তো হবে। তো কাউকেই আপনারা এইগুলো করে আটকাতে পারবেন না। এই চেষ্টা বৃথা। আপনারা সময় নষ্ট করছেন, করুন, আমরা গায়েই মাখছি না। কারণ রেজিস্ট্যান্স তো আসবেই আন্দোলন করতে গেলে। রেজিস্ট্যান্স আসছে না মানে আমাদের আন্দোলন সঠিক পথে যাচ্ছে না। আপনারা যত রেজিস্ট্যান্স ঠেলে দেবেন আমাদের দিকে, আমরা তত বুঝবো যে আচ্ছা তাহলে ঠিক পথেই যাচ্ছে আন্দোলন। আন্দোলন আমরা করব, বেশ করব। এই যে দুর্নীতিগ্রস্ত খুন, পরিকল্পিত খুন, এইটা জাস্টিস আমাদের চাই, আমরা নিয়ে ছাড়বো এই জাস্টিস। দেবলীনাদি, এটা কি তুমি শাসক দলের যারা তোমাদের এগেনস্টে কথা বলছে তাদের কথা বলছো, নাকি তাদের কথাও বলছো যারা হয়তো এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে, কিন্তু তারাও আবার বেশ কয়েকজনের নামে, মানে যারা ওই আবার বলছি যে কজনকে প্রতিবাদী মুখ হিসেবে আমরা দেখেছি, তাদেরকে কোনোভাবে বলছে যে এটা এই জিনিসটার জন্য সুবিধাবাদী, এটা জিনিসটা করেছে? যে দুজনের কথা বললি সবাইকেই ইনক্লুড করে বলছি। মানে আমি বলছি যারা সে শাসক দলের হোক, বিরোধী দলের হোক, আমার কলিগ হোক, আমার পাশের বাড়ির কেউ হোক, যে এইভাবে আঙুল দেখাচ্ছে প্রতিবাদের দিকে, 3টে আঙুল নিজের দিকে ঘুরে আছে, দেখতে পাচ্ছে না, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে প্রতিবাদের দিকে আঙুল দেখিয়ে প্রতিবাদটাকে মেলাইন করার চেষ্টা করে কোনো লাভ হচ্ছে না। কারণ আন্দোলনকারীদের সবসময় গন্ডারের চামড়া গায়ে থাকে, কিচ্ছু গায়ে লাগে না। থ্রেট কালচারের বিরুদ্ধে আমরা লড়ছি এবং লড়বো। এই যে আমার বোন, আমার পরিবার রাই, আমি এখানে এসেছি, ও তো একজন বিজনেস পার্সন, ওর কাছেও থ্রেট কলস আসে, ভয়ঙ্কর থ্রেট কলস আসে। এই থ্রেট কালচার সব জায়গায় রয়েছে, শুধু মেডিকেল ডিপার্টমেন্টে নয়। আমাদের ডিপার্টমেন্টে কিছুদিন আগে একজন হেয়ার ড্রেসার গায়ে আগুন দিয়ে থ্রেট কালচারের কারণে মৃত্যুবরণ করে নেওয়ার চেষ্টা করেছিল। রাইয়ের কাছেও ফোন আসে, ও একা, যেহেতু ওর মা চলে যাওয়ার পর সবাই ভাবছেন রাই একা হয়ে গেছে, বাচ্চা একটা মেয়ে, একা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। নোংরা ভাষায় থ্রেট কলস আসে ওর কাছে। তাদেরকেও থ্রেট করছি যারা করেন, ভাববেন না কিন্তু ও একা। আমি যেরকম বলছি, আমার মতো আরও অনেকে রয়েছে, রাইয়ের দিদিরা, দাদারা, যারা রাইয়ের পরিবার, একেবারে শক্ত হাতে রাইয়ের পাশে আমরা রয়েছি। যদি বাড়াবাড়ি করে কেউ, তাহলে আমরা সব ক্ষেত্রেই যা ব্যবস্থা নেব। কারণ যেরকম চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেরকমই জাস্টিস বিগিনস অ্যাট হোম।
তো সেইভাবেই আমরা শুরু করব। একটি নির্দেশিকায় দেখা গেছে যে বেশি মানুষের জমায়েত নিয়েও কিছু নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে। সে জায়গা থেকে এটা তোমরা বারবার বলছো এই উৎসব প্রতিবাদের উৎসব, এখানে পুজো হবে, উৎসব নয়। আর যদি উৎসব হয়ও প্রতিবাদের, হাউ ডু ইউ সি দিস জমায়েত নিয়ে যে নিষেধাজ্ঞাটা তৈরি? হ্যাঁ, আমি আমার বাপের বাড়ির পাড়াতে দেখলাম এটা হয়ে গেছে, মানে ওই বউবাজার থানা হেয়ার স্ট্রিট থানাটা আমার বাপের বাড়ির পাড়া, মানে ওইখানেই আমার বাপের বাড়ি। আমি তাই জন্য বুঝতে পারছি না যে ওখানে তাহলে এত বছরের কপালি টলালিনের পুজোটা হয় সেটা কিভাবে হবে, আপনি বুঝতে পারছি না। যত তারিখ অবধি দেখলাম এটা করা হয়েছে, তাহলে উৎসবটা যে করতে বলছে এটা কি করে হবে সেইটা আমিও বুঝতে পারছি না। আমার পাড়ার কয়েকজনের সাথে আমার কথা হলো, কেউই বুঝতে পারছেন না আর কি যে সেটা কি করে হবে, কিভাবে হবে। এবারে উৎসবে ফেরার কথা নিয়ে তো আমি বলবো, আমরা যারা প্রতিবাদ মুখর আমরা তো বারবারই বলছি যে আমরা উৎসবেই আছি, আমরা প্রতিবাদের উৎসবে আছি, এবং শিল্পীরা তাদের শৈল্পিক দিকটা ব্যবহার করে প্রতিবাদেই আছেই। ঠিক যেমন এই শাড়িটা, এটা একটা প্রতিবাদ মুখর শাড়ি। পুজোর আগে এরকম কোনো শাড়ি আমি তো প্রত্যেকবার আসি আমার পরিবার রাই, শ্যামলীতে দেখিনি। আমি আজকে খোঁজ নিতে এসেছি আমার পরিবারের সেফটি, আমার পরিবারের রাই একা একা থাকে এই পুজোর সময়, ওর কি অবস্থা এইটা দেখতে আমি আসবই। এবং এটা মানুষকে আমার জোর গলায় বলার যে একটা দোকান চালায় রাই, সেখানেও ওকে থ্রেট কলস নিতে হয়, একা ভাবার কোনো কারণ নেই কাউকে, কারণ আমরা রয়েছি আর কি পাশে। ঠিক সেই রকমই সবাই সবার মতো করে প্রতিবাদ করছে, এবং উৎসবটা এবার প্রতিবাদেরই উৎসব। যে কারণে এই শাড়িটা, যিনি পেইন্টার, যিনি এঁকেছেন, তিনি এইভাবেই তার প্রতিবাদটা জানিয়েছেন, কারণ এটাই তার মাধ্যম প্রতিবাদ জানানোর। আর এই শ্যামলী যার দোকান রাই, সে এই শাড়িটাকে গ্রহণ করেছে, ওর সেইভাবেই প্রতিবাদটা করা যে আমি এই শাড়িটা গ্রহণ করলাম এবং আমি ডিসপ্লে করে রাখলাম, দেখো এইটা আমাদের প্রতিবাদ এবছর। দেবলীনাদি, মানে তুমি তো তোমার সেলিব্রিটির সত্তা, বা যদি বলা যায় যে অভিনেত্রী সত্তাটাকে বাদ দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরো, মানে সে খবর তারা মিডিয়ায় হয়তো আসেন, এমনি জানা যায়। তুমি গড়িয়াহাটের চত্বরটায় বেশ কয়েকটা, মানে যেটুকুনি দেখছিলাম তুমি ফুট দিয়ে হেঁটে হেঁটেই আসছিলে, গাড়িতে নয়। কীরকম বুঝলে মানে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা কতখানি দেখলে, বা মানে ক্রেতা বিক্রেতাদের অবস্থাটা কীরকম দেখলে? আমি দেখছি সব কটা দোকান ফাঁকা, মানে পুজো এসে গেছে, আমাদের দোরগোড়ায় পুজো, দোরগোড়ায় মহালয়া এসে গেছে, কিন্তু উৎসব, তথাকথিত উৎসব যেটা প্রতি বছর হয়, সেই উৎসব মানুষের মনের মধ্যে নেই। মানুষের মধ্যে যা রয়েছে সেটা হলো প্রতিবাদের উৎসব। মুমূর্ষু একটা অবস্থা কলকাতার। এবারে উৎসব একটা স্বতঃস্ফূর্ত জিনিস, জোর করে তো করানো যায় না। পরীক্ষায় বসার মতো না, পরীক্ষায় বসো ওই অমুক তারিখে পরীক্ষা, বসতেই হবে, এটা তো নয় আর কি। তো স্বতঃস্ফূর্তভাবে মানুষ উৎসব মুখর এবারে নন, প্রত্যেকেই প্রতিবাদ মুখর, প্রত্যেকেই অপেক্ষায় আছেন, হাপিত্তেশ করে অপেক্ষায় আছেন যে জাস্টিস, এবং পূর্ণ জাস্টিস, যতজন জড়িয়ে এই খুনটার সঙ্গে ততজন কবে অ্যাড্রেসড হবে এবং শাস্তি পাবে, সেই দিকে হাপিত্তেশ করে তাকিয়ে আছে প্রত্যেকে। আর আমি একটা কথা বলতে চাই শেষমেশ, সেটা হচ্ছে না, বারবার এই রেপ অ্যান্ড মার্ডার করে কোনো লাভ নেই। এটা না, মার্ডার অ্যান্ড রেপ, মার্ডারটা মূল, প্রতিহিংসামূলক মার্ডার, দুর্নীতিগ্রস্ত মার্ডার। যদি তিলোত্তমা মহিলা না হয়ে পুরুষ হতো, ওকে টাকা হলেও মরতে হতো, কারণ এটা একটা প্রতিহিংসামূলক খুন। শুধু পরের যে নেক্রোফিলিক অ্যাটাকটা হয়েছিল, সেই নেক্রোফিলিক অ্যাটাকটা হয়তো হতো না, কিন্তু খুনটা ও পুরুষ হলেও হতো। এটা প্লিজ মগজে ঢোকান সবাই। শেষ প্রশ্ন করবো, আমি জানি তোমাকে SSKM যেতে হবে, তুমি হ্যাঁ শেষ প্রশ্ন করবো, তুমি থ্রেট কালচারের কথা বলছিলে। এই থ্রেট কালচার তো সর্বত্র আছে, শুধুমাত্র মেডিকেল এই ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র আছে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে এমনটা তো নয়। এটা কি আদৌ একদম গোড়া থেকে উপড়ে ফেলা সম্ভব? মানে সেটার কি কোনো কিওর আছে, নাকি ওই কন্টিনিউয়াস প্রতিবাদ, কন্টিনিউয়াস লাগাতার এই জিনিসটা, যখনই জিনিসটা হবে তখনই সমূলে আঘাত করা, কিভাবে হবে? মানে আদৌ এটা সম্ভব কি নির্মূল করা? না, অসম্ভব বলে তো কিছুই নেই। স্বাধীনতা আন্দোলন যদি সার্থক হয়ে থাকে তাহলে পরে যে কোনো আন্দোলন সার্থক হওয়া সম্ভব। কিন্তু আমরা স্বাধীনতা পাওয়ার পর, দেশকে স্বাধীন করার পর, আমরা নিজেরাই নিজেদেরকে পরাধীন করে দিয়েছি। কেননা আমরা থ্রেট কালচার দ্বারা চালিত হয়ে গেছি। এখন তো আমরা পরাধীন হয়ে আছি, থ্রেট কালচারের নিচে দাবিয়ে রেখে দিয়েছে আমাদেরকে।
তো এই থ্রেড কালচারকে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য আমি এইটুকু বলতে পারি যে শুরুটা আমাদের প্রত্যেকে ওই চ্যারিটি বিগিনস অ্যাট হোমের মতো জাস্টিস বিগিনস অ্যাট হোম দিয়ে শুরু করতে হবে। যখনই যে মুহূর্তে আমার সামনে একটা থ্রেড কালচারের উদাহরণ আমি তক্ষুনি প্রতিবাদ করব, তক্ষুনি তার থ্রেড দেখে ছাড়বো, আইনের মাধ্যমে থ্রেড দেখে ছাড়বো, আইনের কাছে যাব, তাকে তার নামে কমপ্লেন করব। বহু সময় দেখি কমপ্লেন নিতে চাওয়া হয় না, যদি সেটা না হয় তখন আমরা আন্দোলন করব। আমি বলছি কর্পোরেটেও হয়। সেই ক্ষেত্রে আমরা যখনই একটা ছোট্ট ঘটনা দেখব সেই ঘটনা শেষ দেখে ছাড়বো। এই প্র্যাকটিসটাতে আমাদের ঢুকতে হবে। বারবার যদি কল আউট হয়, বারবার কল আউট হচ্ছে, বারবার ঘটনা ঘটছে, বারবার লোকে প্রতিবাদ করছে, বারবার, তখন মানুষ একটু ভয় পেতে শুরু করবে। প্রসেসটা লম্বা কিন্তু সম্ভব তো নিশ্চিত। আমি হয়তো আমার জেনারেশন দেখতে পাবে না, তার পরের জেনারেশন দেখতে পাবে। WFSW+ যে আমরা তৈরি করেছি, এরকম একটা প্ল্যাটফর্ম ফাইনালি আমরা তৈরি করেছি, এর বেনিফিট কিন্তু আমাদের জেনারেশনের থেকেও আমাদের পরের জেনারেশন বেশি পাবে আর কি। তো সেই ভিতটা আমাদের এখন থেকে তৈরি করতে হবে, তাহলে একদিন নিশ্চিত একটা 1947 আবার আসবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনারাও বরং এই পুজোয় মেতে উঠুন প্রতিবাদের উৎসবে। কিন্তু আপাতত SSKM চলে যেতে হবে দেবলিনাদিকে, তাই এখানেই ছেড়ে দিতে হবে। আর এরকমই অন্যান্য নানা খবরের জন্য চোখ থাকুক সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।